হচ্ছে এক রকমের ডিভিনেশন। যেটা দেখো আমরা আমাদের দেবদেবীর হাতের পশ্চারে দেখি এইভাবে বর ও অভয়। আচ্ছা, তো এইভাবে কিন্তু এটা কিন্তু হিলিং এর একটা পশ্চার। এছাড়া আমাদের কোল্ড ড্রেনে নাম লিখে হয় বা অনেক রকম প্রসেস আছে, সেগুলো তো সব তো আর ওভাবে। আজকে এই পডকাস্টটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই পডকাস্টে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে ছিল উইকা, হিলিং, ট্যারো কার্ড, ডাইনি বিদ্যা, এছাড়াও অনেক বিষয়। তাই কেউ আজকের এই পডকাস্টটি একদম মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পডকাস্টটি দেখবেন। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ডিফারেন্ট নলেজ, ডিফারেন্ট পার্সপেক্টিভ উইথ রাজেশ মন্ডল। আপনারা দেখছে দ্য ট্রুথ ভাইবস। প্রথমে রূপম, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? একদম বিন্দাস আছি। তো আজকে শুধু তুমি একা নও, আমার সাথে আরো অনেকে আছে, তো একটু যদি আলাপ করি। আমরা টিম হিসেবে কাজ করছি। আমি প্রথমে ইন্ট্রোডিউস করাচ্ছি সৌরভ, উৎসাহ। আমরা তিনজনই উইচক্রাফট প্র্যাকটিশনার বা উইকেন বলতে পারো, সিনিয়র উইকেন। এবং আমরা এই উইকা নিয়ে কাজ করি, হিলিং নিয়ে কাজ করি, এবং এখানে অনেক কিছু আছে, শুধু উইকা নয়, উইকা আছে, উইকা ওরিয়েন্টেড অনেক জিনিসপত্র আছে। এবং আমরা স্পেল কাস্টিং করি। ইভেন আমাদের নতুন যেটা মানে ইন্ট্রোডিউস করেছি বা আমাদের চলছে এবং সেশনও স্টার্ট হয়ে গেছে, আমরা উইকার ক্লাস করাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তুমি বলছিলে আমাকে। তো আজকে মোটামুটি কিন্তু আমি তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন রেডি করেছি, বিশেষ করে এগুলো আমার কিউরিওসিটি বলতে হবে। প্রথমে আমি উইকাতেই আসছি। উইকা অ্যাকচুয়ালি কি, মানে উইকাটা কি? দেখো, উইকা কথাটার সাথে অনেকেই ওয়াকিবহাল নয়। উইকার আরেকটা ওয়ার্ড হচ্ছে উইচক্রাফট, যেটা লোকে কিন্তু ভুল ওয়েতে জানে। উইকা হচ্ছে উইজডম বা জ্ঞান, একটা এসোটেরিক পাথ বলতে পারো, যেখানে যে যার মধ্যে অনেক অনেক কিছু আছে, এটা একটা জিনিস নয়। এবং উইকা এসেছে তোমার আজ থেকে প্রায় 30,000 বছর আগে। দেখো, উইকা মেনলি উইকা কোনো রিলিজিয়ন না, ঠিক আছে? উইকা একটা পাথ, স্পিরিচুয়াল পাথ। উইকা মানে হচ্ছে তোমার ক্রাফট অফ দ্য ওয়াইজ। যারা উইকা করে তাদের বলা হয় ক্রাফট অফ দ্য ওয়াইজ। এটা স্পিরিচুয়াল পাথ। মেনলি উইকা হচ্ছে এনশিয়ান গড অ্যান্ড গডেস যেগুলো যারা রয়েছেন তাদেরকে নিয়ে ডিল করা, তাদেরকে ওয়ার্শিপ করা, তাদের মাধ্যমে ম্যাজিক করা, এটাই হচ্ছে উইকা। এবার উইকা যারা করে তাদেরকে বলা হয় উইচক্রাফট। মানে উইকা হচ্ছে মেন আমব্রেলাটা, এবার ওর মধ্যে পড়ে হচ্ছে উইচক্রাফট, ঠিক আছে? মানে তুমি বলতে পারো এটা ওয়েস্টার্ন অকাল্ট। হ্যাঁ, আমাদের ক্রাফটটা হচ্ছে উইচক্রাফট, কিন্তু মানে সাবজেক্ট হচ্ছে উইকা। তুমি বলতে পারো ওয়েস্টার্ন অকাল্ট। ওয়েস্টার্ন অকাল্ট, ইয়েস। এটা স্টার্ট হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে স্টার্ট হয়ে এসেছে। তো বেসিক্যালি উইকা যেটা আমাদের অ্যাপার্ট, যেরকম সৌরভ বললো, রূপম বললো, অ্যাপার্ট ফ্রম গডস এন্ড গডেস ছাড়া বেসিক্যালি গডেসকে নিয়ে কাজ করা হয়, প্লাস 5 এলিমেন্টস, আমাদের যে এনার্জিটা রয়েছে, এলিমেন্টস থেকে আমরা এনার্জিটাকে নিয়ে সেই মাধ্যমে আমরা উইকেন্ড কাজগুলো করা হয়। তো এটা মেইনলি হচ্ছে ওয়ার্শিপ টুয়ার্ডস দি নেচার। আমাদের প্রথমে তো কোনো তো গডস এন্ড গডেসের আগে আমরা কি কাকে করতাম পুজো? নেচারকে পুজো করতাম। ইফ ইউ গো ব্যাক 30,000 ইয়ার্স আগে যদি পৌঁছে যাও, তো তখন ওই সময় আমরা নেচার ওয়ার্শিপ করতাম। সান, মুন, তারপর স্কাই, উইন্ড, হ্যাঁ, এরকম আগুন, জল, এগুলো, এদের এলিমেন্টস গুলোকে আমরা পুজো করতাম। এখনো পর্যন্ত তাই হয়েছে। আমাদের 5টা এলিমেন্টস, যেরকম আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার, আর আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে ইথার। ইথার হচ্ছে স্পিরিট এনার্জি বা গডেস। তো এই 5 এলিমেন্টস দিয়ে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় যে হিন্দুইজমে কিন্তু আমরা 5টা এলিমেন্টস নিয়ে কিন্তু আমরা যখন পুজো করি বা হোম করি, 5টা এলিমেন্টস কিন্তু আমাদের কাজে লাগে। তো উইকাটা বেসিক্যালি অনেক পুরনো একটা পাথ। ইটস আ ভেরি ভেরি ওল্ডেস্ট পাথ, যেখান থেকে আস্তে আস্তে অনেক রিলিজনের, ক্রিশ্চিয়ানিটি বলো, ইসলামিক ধর্ম বলো, অনেক পরে এসছে। হিন্দুইজম যেরকম অনেক পুরনো একটা রিলিজন, সেরকম উইকা হচ্ছে একটা very very ancient religion. It's not a religion basically, it is a path. It's a spiritual path. Even it's a paganism. একদম, It's a paganism. মানে এটা বহু প্রাচীন একটা পাথ। এটা কি কোনো রকম ডাইনি, অনেকে বলা হয় ডাইনি বিদ্যা বা ডাইনি উপাসনা করা, অ্যাকচুয়ালি কি সত্যি তাই নাকি আলাদা? আমি প্রথমে আমি একটা এই মিসকনসেপশনটা আমি একটু ভাঙাতে চাই, যে ডাইনি কথাটা একটা নেগেটিভ ইম্প্যাক্টে চলেছে, সবার মধ্যে একটা নেগেটিভ একটা কনসেপ্ট চলেছে। ডাইনি মানে কালা জাদু করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে, কারণ হার্ম করছে। ডাইনি কথাটার অর্থটা কিন্তু কোনো খারাপ কিছু না।
ইট ইজ বেসিক্যালি গডেস ডাইনা থেকে এসছে। ডাইনা থেকে আস্তে আস্তে তখন ওই সময় কি হয়েছিল, উইমেন ওয়ার মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে? তখন ওটা মেনদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল, বিকজ উইমেন পাওয়ার ওয়াজ গ্রোয়িং, আর ওটা পুরুষ মানুষের জন্য, ওই কমিউনিটির জন্য অনেক থ্রেটেন্ড, ইট ওয়াজ আ থ্রেটেন্ড ফর দেম। তো তখন যেটা আমরা আরজি করে ঘটনাতেও একদম একদম এক্স্যাক্টলি মানে সেই সময় নেই, এই সময় তো এখনো আছে, মানে সেম জিনিস বর্তমান। মহিলা যদি একটু বেশি পাওয়ারফুল হয় তাকে ডমিনেট করার চেষ্টা করা হয়। তো তখন ওই সময় ব্রিটিশ রুল করতে শুরু করলো, ব্রিটিশরা আসলো, তখন ব্রিটিশদের জন্য ডেফিনেটলি ইট ওয়াজ আ কাইন্ড অফ আ থ্রেটেন ফর দেম অলসো। তো ওদের ইনফ্লুয়েন্স ইজ ভেরি ভেরি ইম্প্যাক্টফুল আমাদের সবার জন্য। তো ব্রিটিশরা কি করলো, ওখানে ডায়নাটাকে চেঞ্জ করে ডাইনি, ডায়েন, আস্তে আস্তে হিন্দুইজম যখন যখন ইন্ডিয়াতে আসলো বা অন্য অন্য কান্ট্রিজে, ডাইনি বিদ্যা মানে হচ্ছে এটাকে সামথিং উইচ ইজ উইচক্রাফট, খারাপ একটা নেগেটিভ একটা হ্যাঁ একটা নেগেটিভ পিকচারাইজেশন তুলে ধরা। মানে গডেস ডায়না থেকে অপভ্রংশ হয়ে ডায়ান নেগেটিভ ওয়েতে তুলে নিয়েছে, নিয়ে এবং সেটাকে ডায়না থেকে ডাইনিং কথা একদম কথাটা এসেছে। তো ডাইনিং না, মানে সে খারাপ নয়। গডেস ডায়না বেসিক্যালি একটা মুন মুন গডেস। আরেকটা প্রশ্ন, যেটা উইচক্রাফটে যে গডেস রয়েছে, আপার গডেস বা লোয়ার গডেস, এই বিষয়টা আপার ইজিপ্ট লোয়ার ইজিপ্ট, হ্যাঁ এই বিষয়টা একটু বলে দিতে বলুন। দেখো উইকার সম্ভবত সঠিক সময় কেউ জানে না, যে কবে উইকা শুরু হয়েছিল কেউ জানে না। ধরে নেওয়া হয় 30,000 বছর আগে ইউরোপ বা ইংল্যান্ডের যে গুহা চিত্র থেকে যে ছবি আমরা পাই সেখান থেকে ধরে নেওয়া হয় যে উইচক্রাফট শুরু। কিন্তু উইচক্রাফট মোর ফেমাস হয় যখন ওটা ইজিপ্টে যায়। এবার ইজিপ্টে আপার ইজিপ্ট, লোয়ার ইজিপ্ট আছে, যেমন তুমি মহেঞ্জোদারো সিনেমাটা যদি দেখে থাকো, ওখানে যেমন আপার লোয়ার আছে, ইজিপ্টও সেরকম ছিল। এবার আপার ইজিপ্টের গড অ্যান্ড গডেস আলাদা, লোয়ার ইজিপ্টের গড অ্যান্ড গডেস আলাদা। এবার এর মধ্যে এমন কিছু কমন গড অ্যান্ড গডেস ছিল যারা আপার লোয়ার দু জায়গায় যাতায়াত করতে পারতেন, যেমন হচ্ছেন আইসিস, উনি আপারও যেতে পারতেন, লোয়ারও যেতে পারতেন। কিন্তু যেমন অ্যানুবিস, উনি শুধু লোয়ার গডেস, লোয়ার ইজিপশিয়ান গডেস, উনি কখনো আপারে যাননি। তো এরকম কিছু ভাগ রয়েছে, গডেস অফ ডেথ, গডেস অফ ডেথ। কাইন্ড অফ কি দশম মহাবিদ্যা এরকম কিছু, মানে না, এটা দশম মহাবিদ্যারও আগের কনসেপ্ট, এটা দশম মহাবিদ্যারও অনেক আগের কনসেপ্ট। এর পরে কিন্তু অনেক পরে দশম মহাবিদ্যা আছে। অ্যাকচুয়ালি ও যে বললো গুহা চিত্রটা, তাতে কি ছিল, একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একটা কোনো অ্যানিমালকে অফার Offer করা। আমরা যেমন বলি দিই হ্যাঁ বলুন। বা কোনো মানে কিছু ভোগ নিবেদন করি, সেই সেম অফারিং একটা সেই সময় পাওয়া গেছে। তার মানে ভাবো তখন সেই সময় কিন্তু এই ওয়ার্শিপটা চলে আসছে, আর তারও আগে থাকতে চলে আসছে, মানে ওই সময় আবিষ্কার হয়েছে বলে আমরা ওই সময়টাকে ধরি। হ্যাঁ, মানে তার আরো আগে। আরো অনেক আগে, সঠিক সময় জানা যায় না যে কবে থেকে শুরু হয়েছে বা কিছু। যেমন ধরো গডেস আইসিস এর কথা যে বললাম, গডেস আইসিস কে বলা হয় মাদার অফ ম্যাজিক, মানে ইজিপ্ট উইকা বলো উইচক্রাফট বলো, ওনাকে ছাড়া সম্ভব না, উনি মাদার। এবার ওনার অনেক ছেলে মেয়ে রয়েছেন, ব্যাস্টার্স রয়েছেন, সেকমেথ রয়েছেন মেয়ের দিক থেকে, ছেলের দিক থেকে রয়েছেন তোমার হোরাস রয়েছেন, ওনার হাজবেন্ড রয়েছেন, ওসিরিস রয়েছেন। এবং কিছু ইজিপশিয়ান গল্পে ওনার সান গড বা রায়ের সাথে ওনার একটা বৈবাহিক জীবনের কথাও উঠে আসে অনেক গল্পে। তো এরকম রয়েছে। এছাড়াও আমাদের হেকেট রয়েছেন, গডেস হেকেট রয়েছেন। হ্যাঁ, তোমরা অ্যাকচুয়ালি দেখো, যেমন যারা গ্রন্থ সাধনা করে, তারা দেবী বা যে কারো উপাসনা করে, তোমাদের নিশ্চয়ই একদম। সেটা কি? আমাদের গডেস আইসিস আছে, বাস্টেট আছে, হেকাটে আছে, আমরা অনেক গডেসকেই মানি। দেখো, এটা হচ্ছে তুমি যখন উইচক্রাফট বা উইকা যখন করবে না বা শিখবে, যখন কোনো পার্টিকুলার গডেস তোমার সঙ্গে অ্যালাইন হবে, এবার যে তোমার সঙ্গে অ্যালাইন হবে তুমি তারই মেনলি উপাসনাটা করবে। তুমি পুজো সবারই করবে, কিন্তু তুমি যখন কিছু রিচুয়াল থাকবে, কিছু স্পেশাল ক্ষেত্রে তুমি তাকেই ডাকবে। তোমার সেখানে বুঝিয়ে দেবে সে তোমার সাথে অ্যালাইন, তুমি সাইন পাবে। যেরকম আইসিস হচ্ছে হিন্দু ধর্মের, যেরকম আমাদের মা দুর্গা, সো আইসিস হচ্ছে মা দুর্গারই কাউন্টার পার্ট, ঠিক আছে? যেরকম নানান রকম আমাদের হিন্দু শাস্ত্রে অনেক যে গডস এন্ড গডেসেস রয়েছে, যেরকম মা দুর্গা, কালী মা, সেরকম তারই কাউন্টার পার্ট ইজিপশিয়ান গডেসের মধ্যে রয়েছে। যেরকম আমাদের শিবকে কিন্তু আমাদের গ্রিক ইয়েতে প্যান গড ইয়ে করা হয়, ডিপিক্ট করা হয়। তো দে হ্যাভ গট দ্য সেম কোয়ালিটিস। এবার আমি যদি বলি লক্ষ্মীর ইয়ে হচ্ছে প্যাঁচা, আউলের সাথে কাউন্টার পার্ট যে রয়েছে গডেস লিলিথের কিন্তু বাহন কিন্তু প্যাঁচা।
তো এবার আমি যদি বলে যে না লিলিথকে তো সবাই ডিমেন গডেস বলা হয়, আবার এটা আমি বলবো লিলিথকে বেসিক্যালি এটাকে সাপ্রেস করা হয়েছে, লিলিথকে আবার একটা একটা ডার্ক পিকচারের সাইডের মধ্যে সবাই তুলে ধরেছে, বিকজ লিলিথ গডেস কিন্তু খারাপ না, বিকজ শি ওয়াজ আ ফার্স্ট লেডি, অ্যাডামের ফার্স্ট লেডি কিন্তু লিলিথ, ইভ Before, নয়, ইভ Eve না। পরে। এরপরে লিলিথ হচ্ছে এত আমরা ইন্টেলিজেন্ট, জানতে পারি Exactly. লিলিথ হচ্ছে সর্বপ্রথম অ্যাডামের। because Lilith এত powerful, এত strong women, or intelligence in terms of magic, in terms of fertility, সবকিছুতে প্রচন্ড হাই এনার্জি, যেটা অ্যাডামের এনার্জির সাথে ম্যাচ খাচ্ছিল না। অ্যাডাম ওয়াজ গেটিং ইনসিকিউর। তখন লিলিথ একটুখানি একটু ফ্রিডম পছন্দ করে, কেউ ওকে বেঁধে ধরে রাখবে সেটা পছন্দ করে না। তো শি ইজ আ ভেরি লিবারেল গডেস, ঠিক আছে। তো যেটা আপত্তি হচ্ছিল, অ্যাডামের জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তখন ওই সময় লিলিথ পালিয়ে যায়, শি গেটস ছেড়ে চলে যায় যায় থাকতে শুরু করে নিজের মতো। বিকজ ও সীমাবদ্ধের মধ্যে থাকতে চায় না। তো তখন অ্যাডাম কি করলো, ইভকে বিয়ে করলো। এবং অ্যাডাম ওর নামে অনেক কিছু বলতে শুরু করে, ডেমনিজ, হ্যাঁ। চাইল্ড স্ন্যাচার। তো ওইখান থেকে মানে লিলিথের নামে একটা বাজে বদনাম, Misconception তৈরি যেরকম হয় এখনকার দিনে যদি দেখো, একটা যদি মহিলার ওপরে সব দোষ চলে আসে, যদি কিছু হয় আচ্ছা ও কিছু একটা করেছে, ওরই মধ্যে প্রবলেম রয়েছে। সিমিলার এটা এখনো পর্যন্ত হয়ে আসছে। ইভের কি ব্যাপারটা বলি, ইভ অনেক পরে এসছে। ইভের সাথে কেন অ্যাডামের বিয়েটা হবে, মানে ইভ কিন্তু লিলিথের থেকে কম ইন্টেলিজেন্ট। ও হচ্ছে যেটা বলবে ওকে, মানে নিজস্ব কোনো ওপিনিয়ন, ওর নিজস্ব কোনো ওপিনিয়ন বলা বা ওটার একটা কাউন্টার পার্টে কথা বলা ইভ করে দেওয়া করেনি। তো তাই জন্য ওদের মধ্যে এটা ছিল। আবার তুমি যদি দেখো গ্রিক গডেস ইনানা, ওনার যে পিকচারটা পাওয়া গেছে, ওনার কিন্তু 10টা হাত এবং সিংহের রূপ, যেমন আমাদের ইভেন এই কনসেপ্টের মধ্যে হিন্দু ধর্মেও আছে। তুমি মনসাকেই দেখো না, মনসা যেহেতু ফ্রিডম পছন্দ করতো, তাই মনসাকে অনেকটা ডমিনেট করে রাখা হয়। এই সেম জিনিস কিন্তু তুমি আমাদের ওয়েস্টার্ন কালচারে যদি দেখো, তুমি কিন্তু আমাদের মেডুসা রয়েছে। আমার সামহাও মনে হয়, জানি না, মনসার সাথে খুব মেডুসার কানেকশন আছে, Absolutely. নামটাও সিমিলার, মেডুসা থেকে মনসা। Absolutely, আর absolutely. উৎসা যেটা বললো যে আইসিস এর কাউন্টার পার্ট হচ্ছেন দুর্গা, তো এই বছরই একটা প্যাপাইরাস আবিষ্কার হয়েছে ইজিপ্টে, যেখানে আইসিস এর 10টা হাত রয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এবছরে আবিষ্কার হয়েছে আইসিস এর 10টা, হ্যাঁ। যেটাকে আমরা ভূজ্যপত্র বলতাম আমাদের ইস্যুতে। ওর মধ্যে আরো একজন গডেস আছে আমাদের হিন্দু ধর্মে, যেটাকে বলা হয় ধূমবতী কালী। ধূমবতী কালী হচ্ছে একটা রূপ যেখানে কালীর ধূমাবতী কালী, ধূমাবতী এটা হচ্ছে দশ মহাবিদ্যা একটা বিদ্যা। একটা বিদ্যা। তো তো সেই কালী মাতার কাউন্টার পার্ট এখানে মরিগান। গ্রিকে হচ্ছে মরিগান, গডেস মরিগান। তিনিও হচ্ছেন উইডো গডেস বেসিক্যালি, ওনারও বাহন কাক। ওনার বাহন হচ্ছে কাক বেসিক্যালি। তিনিও আইসোলেশন পছন্দ করেন। আর ও হচ্ছে ক্রোন ফেজের, মানে সে হচ্ছে সব থেকে এজেড আর উইজডমে ভর্তি। মুভমেন্ট নেই তার, বুঝলে? ওই জন্য দেখবে ধূমাবতী যে যার উপর বসে থাকে সেটা স্ট্যাগনেট, সেটা কিন্তু মুভ করে না। না না, ঠিক আছে, এই জন্য একটা রথের হ্যাঁ, প্রসেস থাকে, ওখানে কাক stagnant। হ্যাঁ, কিন্তু স্ট্যাগনেট, টানছে না, কাকটা বসে রয়েছে। ঠিক আছে, বসে রয়েছে এবং সাদা বস্ত্র, একদমই, হ্যাঁ। যেটাকে বলে বিধবা। একদম। আর সৌরভদা, হ্যাঁ। উডু জিনিসটা কি? দেখো, এটা অ্যাকচুয়ালি হুডু, HDD, ঠিক আছে। হুডু হচ্ছে এক ধরনের ম্যাজিক যেটা স্পিরিট দিয়ে করা হয়, স্পিরিট ম্যাজিক। ঠিক আছে, এটা প্রথম হাইতিতে হয়েছিল। ঠিক আছে, এটা যখন তোমার নিউ অরলিন্সে ফার্স্ট এটা হয়, যখন এটা হাইতিতে আসে তখন এটা ফেমাস হয়। ঠিক আছে, এবার সেই সময় তোমার আফ্রিকাতে অনেক নির্যাতন চলতো, তো তারা সেইগুলো থেকে প্রতিরোধের জন্য মানে হুডু ম্যাজিকটা আবিষ্কার করে। হুডুতে মেনলি স্পিরিট দিয়ে কাজ করা হয়। হুডুতে যেসব স্পিরিটরা কাজ করে তাদের লোয়া বলা হয়। ঠিক আছে, এবার হুডু যারা ম্যাজিশিয়ান রয়েছে, যেমন আমরা উইকা যারা করছি, তারা আমরা উইচ ক্রাফট করছি, আমরা উইকেন হচ্ছে। ওদের যারা তারা হগুন হয় বা মাম্বো হয়। ঠিক আছে, তো তাদের মেনলি লোয়া দিয়ে কাজ করানো হয়। এর মধ্যে অনেক রকম ভুডু ম্যাজিক, অনেক হার্বস এর ব্যবহার রয়েছে, অনেক হার্বস আছে, অনেক অয়েলস আছে। হুডুতে বলির কথাও কিন্তু অনেক জায়গায় রয়েছে। ঠিক আছে, এছাড়াও অনেক পুতুল বানানো হয়, পুতুল বানিয়ে তার মধ্যে দিয়ে হুডু ম্যাজিক করা হয়। অ্যাকচুয়ালি মেইনলি জিনিসটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেইনলি কিন্তু হিলিং, ওটাকে হিলিংই হতো, মানে ভালো কাজই হতো, বাট ভালো কাজও করা যায়, সাইমultaneously খারাপ কাজও করা যায়। আচ্ছা, মানে কি উডু দলটার মধ্যে কি তুমি কোনো স্পিরিটটাকে ইনভলভ করা? না, অ্যাকচুয়ালি সেটা নয়। তুমি
ফুড অয়েলটা যখন তুমি বানাচ্ছ, ফুড অয়েলের মধ্যে তুমি যার নামে, ধরো আমি তোমার ব্যাপারে করছি, তোমার কিছু কাপড়ের টুকরো হোক বা তোমার কিছু হোক, তুমি রুমাল মুখ মুছেছো বা সিগারেটের বাড হোক, সেগুলো দিয়ে কিছু হার্বস থাকে, সেগুলো বলা যায় না, সেগুলো কিন্তু মানে তোমার চান্টিং থাকে। এছাড়া তুমি এগুলো রেডি করে তুমি স্পিরিট কল করতে হয়, তারপর সেই স্পিরিটটা এসে তোমার কাজটা করে, এইভাবে হয়। রূপম, হিলিং জিনিসটা কি, মানে কনসেপ্টটা কি আছে? দেখো, হিলিং মানে আমরা জানি যে কোনো কিছুকে সারিয়ে তোলা বা কোনো কিছুকে সুস্থ করে তোলা, হিলিং এর আক্ষরিক অর্থ দেয়। এইখানে মানে আমরা যারা স্পিরিচুয়াল হিলার, তারা কি করি, আমরা ইউনিভার্সে যে লাইফ ফোর্স এনার্জিটা অলওয়েজ ফ্লো হচ্ছে, যে ডিভাইন এনার্জিটা, ওটা আমরা ড্র্যাগ করাই থ্রু চক্রা নিজেদের শরীরে। সেই চক্রটা আমরা চক্রতে যখন ড্র্যাগ করাচ্ছি এনার্জিটাকে, আমরা তারপর পেশেন্টের শরীরে সেটাকে ফ্লো করাচ্ছি। মানে এখানে তুমি বলতে পারো, ধরো পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে সরানো। ধরো তোমার শরীরে আজকে কোনো প্রবলেম হয়েছে, আমাদের এই বডি এর বাইরে আরেকটা বডি আছে যেটাকে এনার্জি বডি বা অরা। ঠাকুরের ফটোতে দেখে থাকবে যে ঠাকুরের গা থেকে জ্যোতি বেরোচ্ছে, ওটা কিন্তু অরা, ওটা আমাদের প্রত্যেকের থাকে, সবার, তোমার আছে, আমার আছে, সবার আছে। এই অরাটা মানে যে যতটা স্ট্রং বা যতটা তোমার ইনক্লাইন্ডেড স্পিরিচুয়ালি বা বেশ মেডিটেশন প্র্যাকটিস করছে বা এসব নিয়ে কাজ করছে, তার অরা তত স্ট্রং। যখন কোনো জার্ম তোমার ফিজিক্যাল বডিতে ঢোকে, তখন সেই অরার ওয়ালটা ক্র্যাক করে ঢোকে। যদি তোমার অরা ডিস্টার্ব থাকে, তাহলে তোমার ওই জার্মটা ক্র্যাক করে ইজিলি, মানে তোমার ইমিউনিটি সিস্টেমটা ডাউন থাকছে, ঢুকছে। অনেক সময় দেখবে মনে হয় যে আমাদের জ্বর জ্বর লাগছে, কিন্তু জ্বর নেই, তার মানে তোমার ওই জার্মটা অরাতে রয়েছে, ওটা এখনো ফিজিক্যাল বডিতে আসেনি। ফিজিক্যাল বডিতে আসছে তোমার বডি টেম্পারেচার বাড়িয়ে দেবে। তো আমরা কি করি, আমরা যারা হিলার, তারা ওই অরার ওয়ালটাকে স্ট্রং করি। এবং আমাদের এই অরার সাথে চক্রাও কানেক্টেড। চক্র হচ্ছে এনার্জি ফ্যাক্টরি। আমরা যেমন খাবার খাচ্ছি, এনার্জি পাচ্ছি, তেমন আমাদের বডি আরো অন্য ওয়ে দিয়েও এনার্জি পায়, লাইক এয়ার, সান, গ্রাউন্ড থেকে এনার্জি পাচ্ছে, এবং সেটা চক্রের মাধ্যমে আমাদের ফিজিক্যাল বডিতে ঢোকে। চক্রের মুখ যখন ব্লক হয়, তোমার ওই চক্রের সাথে যে অর্গান কানেক্টেড, সেটা ম্যালফাংশন করতে শুরু করে। আমরা ভাবি যে হয়তো শারীরিক সমস্যা, বাট চক্রও কিন্তু কানেক্টেড। চক্র দেখা যায়, একটা ক্লিয়ার পয়েন্টসই দেখা যায়, মানে যারা সাধু মূলাধার চক্র, সহস্রার, মূলাধার, একদম। আচ্ছা, ধরো সাপোজ কেউ নেগেটিভ এনার্জি দ্বারা এফেক্টেড, হিলিং এর দ্বারা কি রিকভার করা যায়? সেটা কিভাবে হয়? হিলিং এর দ্বারা একটা সেশন চলে, এবং তাকে পুরোটাই ক্লেনজিং করতে হয়। কিছু প্রসিডিওর আছে, যেমন নুন জলে স্নান করা, কিছু অয়েলস আছে, আমরা যেমন এখানে আছে তোমার, তোমাকে দেখাই, যেমন অরা ক্লেনজার। এটা অরা ক্লেনজার অয়েল। তুমি যদি স্নানের জলে দিয়ে স্নান করো, তোমার অরা কিন্তু ক্লিন হবে। তার সাথে নুন দিয়ে জলের মধ্যে সেগুলো স্নান করলে তাহলে তোমার অরা ক্লিনজিং হবে। এইটা ভীষণ এফেক্টিভ। এবং স্প্রে বটলের মধ্যে তুমি যদি জল দিয়ে এটাকে অয়েলটাকে ইউজ করো এবং স্প্রে করো অল ওভার দ্য বডি, তোমার অরা থেকে নেগেটিভিটি গুলো ক্লেনজিং হতে শুরু করবে। তো এই ক্লেনজিংটা ভীষণ ইম্পর্টেন্ট। হিলিং এর দ্বারা কি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা সম্ভব? হ্যাঁ, হিলিং এর দ্বারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা সম্ভব। কিছু টেকনিক্স আছে। লামা ফেরা বলে একটা টেকনিক হয়, যেটা গৌতম বুদ্ধের একটা প্রসিডিওর, যেটার মাধ্যমে কিন্তু আমরা ওই ব্ল্যাক ম্যাজিকটাকে একদম ডিসলভ করে দিই, এবং তার সাথে কিছু অয়েল দিয়ে থাকে, সাইক্লিক অ্যাটাক রিমুভাল অয়েল আছে, যেটা ভীষণ ভালো। ওটা তোমার ওই অ্যাটাক গুলোকে ক্লিন করতে শুরু করে, এবং তার সাথে কিছু রেমেডিস ফলো করে। দিদি, ব্ল্যাক ম্যাজিক কনসেপ্টটা কি? আমি কিন্তু এখন পর্যন্ত মানে মেন কনসেপ্টটাই ধরতে পারি। সবার প্রথমে আগে আমি এটা বলি, ম্যাজিক হচ্ছে ব্ল্যাকও হয় না, হোয়াইটও হয় না। ম্যাজিক ইজ ম্যাজিক। আমরা যে প্রার্থনা করি, ভগবানকে স্মরণ করি, ভগবানের প্রতি যখন আমরা আমাদের ডিজায়ার যেটা রয়েছে বা যেটা প্রার্থনা করছি যে আমার এটা চাই বা ওটা চাই, সেটা যখন আমরা ভগবানের কাছে তুলে দিই, ওটা কিন্তু এক ধরনের কিন্তু ম্যাজিকই আমরা করছি। আমরা হয়তো জানি না টেকনিক্যালি যে আমরা ভাবছি আমরা প্রার্থনা করছি, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাজিক করছি। এই ম্যাজিকটা কি ব্ল্যাক, এটা হোয়াইট, এটা আমি আমার ইন্ডিভিজুয়াল, আমি অ্যাজ আ পার্সন, আমার ইন্টেনশনটা ভালো ইন্টেনশন নিয়ে আমি প্রে করছি ভগবানের কাছে যে আমাকে এটা দাও, বা আমাকে এটা দাও, আমাকে এই কাজটা করিয়ে দাও, বা এই
পথে যে আমি যাচ্ছি সেই পথে যাতে স্মুথলি চাকরি হয়ে দাও যায়। বা চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তো নানান রকম আমাদের ডিমান্ডস থাকে, ডিজায়ার থাকে, যেটা ভগবান আমাদের সামহাউ অর দি আদার শোনে। তো যখন এটা হয়ে যায় তখন আমরা ভগবান আমার প্রার্থনা শুনেছে। সিমিলারলি ভাবে ব্ল্যাক ম্যাজিকের কথা যখন আপনি যখন জিজ্ঞেস করছেন, ব্ল্যাক ম্যাজিক বলে জিনিসটা হচ্ছে একটা যখন আমি আমার ইন্টেনশনটা যখন কাউকে হার্ম করার যখন থাকছে, সাপোজে আমি তোমার ক্ষতি করব, কারণ তুমি আমার কিছু একটা করেছো, এবার আমি রিভেঞ্জ নিচ্ছি, তাহলে হচ্ছে কি আমার ভেতরের যে স্পিরিটটা, যে সোলটা, বেসিক্যালি ইন্টেনশনটা খারাপ রয়েছে। তো আমি তাই জন্য আমি ভাবলাম যে তোমার খারাপ করবো, তো ওই সময় বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকটা হয়। কিন্তু আবার আমি সেই পার্সনটা আবার হোয়াইট ম্যাজিকও করতে পারে, যার দ্বারা ধরো কোনো হিলিং হলো, যেরকম রূপম বলছে যে হিলিংটাও কিন্তু একটা ম্যাজিক, বাট দিস ইজ হোয়াইট ম্যাজিক বা গ্রে ম্যাজিকও আছে। মানে প্রার্থনাটা তোমার যেরকম থাকবে, যেরকম প্রার্থনা তুমি করবে তার উপর ডিপেন্ড করে ম্যাজিকটা কাজ করে। ব্ল্যাক ম্যাজিক মানে পুরো রকম রিচুয়ালের মাধ্যমে কারো ক্ষতি করা। হ্যাঁ, এটা তো তুমি যে ঠাকুর পে করা না, অনেকে মুরগি রক্ত বা কোনো কিছু বলি, ওটাই তুমি ভুডুর কথা বলছো। হ্যাঁ, এটা একটা প্রসেস, একটা পার্ট বেসিক্যালি। এখন তার মধ্যে অনেক ক্লাস রয়েছে, ক্যাটাগরি রয়েছে, যে কালচার রয়েছে যে এই পদ্ধতিতে করা হয়। সিমিলারলি হোয়াইট ম্যাজিকও, এই যে আমি সাপোজিং চাকরির জন্য কোনো একটা ম্যাজিক করতে চাই যাতে আমার চাকরিটা যাতে হয়ে যায়, ওটারও কিন্তু নানান রকম পদ্ধতি রয়েছে, স্পেল রয়েছে, যেরকম ক্যান্ডেল ম্যাজিক রয়েছে, নানান রকম ওটার ওটার জন্য নানান রকম হার্বস রয়েছে, অয়েলস রয়েছে, যেটা সাহায্য করে, দ্যাট অ্যাক্টস অ্যাজ আ টুল, যেটা ওই মানি ম্যাজিক বা ওই চাকরির ম্যাজিকটা যাতে সম্পূর্ণ হয় সেটা থেকে হেল্প করে। সেটা নানান রকম টুলস রয়েছে। এই যে এই অয়েলস গুলো কিন্তু ম্যাজিক, এই অয়েলস গুলো যখন তুমি ব্যবহার করবে এটাও কিন্তু ম্যাজিক। ম্যাজিক হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে? মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যেমন তোমার গাড়ি ব্যবহার করতে হবে, সেরকম এগুলোকে একটা টুলস, এগুলো ব্যবহার করে তুমি ম্যাজিকটাকে তোমার হয়ে কাজ করাতে পারছো। ওটাকে আরো পাওয়ারফুল করছে। আচ্ছা ওটা যাতে হয়। তোমাদেরও নিশ্চয়ই কিছু রিচুয়াল আছে, মুন রিচুয়াল। আমরা অনেক রকম রিচুয়াল করে থাকি, কিছু কিছু কাজের জন্য বিভিন্ন রকম রিচুয়াল হয়, আলাদা আলাদা রিচুয়াল মুন আছে, সান আছে। আমরা একটা রিচুয়াল করে দেখাবো। আচ্ছা, আমাদের উইচতে যেমন তোমার ফুল মুন রিচুয়াল আছে, নিউ মুন রিচুয়াল আছে, ঠিক, ওয়েনিং মুন আছে, ওয়্যাক্সিং মুন আছে। এছাড়া আমাদের ডে ম্যাজিক হয়, সানডে একরকম, মানডে একরকম, ফ্রাইডে একরকম, ওয়েডনেসডে তুমি যেরকম যেরকম ডিজায়ার সেই হিসেবে ম্যাজিক হয়, ডে হিসেবে হয়, প্ল্যানেট হিসেবে হয়। আচ্ছা, বাড়িতে নেগেটিভ এনার্জি বা আমাদের স্পিরিট যেরকম চলতি বাংলা ভাষায় কিন্তু আছে কিনা, কিভাবে বুঝবো এটাকে, উপায় কি আছে? বুঝবে তো প্রথমত তো যেটা বুঝবে যে তোমার ওই বাড়িতে মানে ঢুকলে একটা অদ্ভুত ফিল হবে, কোনো বাড়ির স্মেল পেতে পারো, তোমার শরীর খারাপ আনমেনলি হতে পারে, কাজকর্ম হঠাৎ ফল ডাউন হতে পারে, যেটা আমরা মানে অনেক সময় হয় এবং বহু কেসেস এরকম এসেছে আমার কাছে, আমি এগুলো করেছি, সলভ করেছি। মেইনলি ধরো তোমার যদি বাস্তুতে কোনো রকমের নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কোনো কিছু হয়ে থাকে বা ঢুকে থাকে না, তোমার বাড়িতে ঢুকতে ইচ্ছে করবে না। ফার্স্ট এই জিনিসটা হবে, ঠিক আছে? যে তুমি যতক্ষণ বাড়ির বাইরে আছো তোমার ভালো লাগছে, যেই তুমি বাড়ির ভেতরে আসছো হয় তোমার হয় তোমার শরীর খারাপ লাগছে, নয় ডিপ্রেশন বাড়ছে, বা তুমি যেখানে কাজ করছো সেখানে কাজ খারাপ হচ্ছে, তোমার পার্সোনাল লাইফ খারাপ হচ্ছে, হেলথ খারাপ হচ্ছে। একদম তাই। এটা জেনারেলি মানে যারা বেসিক্যালি উইচক্রাফটে বা মেডিটেশন করে বা এই ধরনের স্পিরিচুয়াল পাথে রয়েছে, তারা এই ব্যাপারটাকে আরো বেশি ফিল করতে পারে, কারণ তাদের সাইকিক এবিলিটিটা এতটাই স্ট্রং। ওই সাইকিক এবিলিটি দিয়ে ওরা বুঝতে পেরে যাবে যে এই ঘরের বাস্তুটা ঠিক নেই, বা এখানে সাম ডিস্টারবেন্স রয়েছে, বা একটা অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা আমরা বুঝতে পেরে যাবো। তুমি কোনো জায়গায় গেলে পা রাখলেই বুঝতে পারবে। একদম একদম। দিদি, ট্যারো কার্ড আমরা শুনে থাকি, ট্যারো কার্ড রিডিং বলে, ট্যারো জিনিসটা আসলে কি কনসেপ্ট? তো ট্যারো বেসিক্যালি আমি একটুখানি ছোট্ট করে একটু হিস্ট্রি বলি কোথা থেকে ট্যারোটা হয়েছে। ট্যারোটা বেসিক্যালি 14th সেঞ্চুরির আগে, মানে বলতে গেলে 12th সেঞ্চুরি কি 13th সেঞ্চুরিতে স্টার্ট হয় ট্যারোটা। তো ট্যারোটা যখন শুরু হয়েছিল, ট্যারোটা তখন স্টার্টিং হয়েছিল প্লেইং কার্ডস হিসেবে। হ্যাঁ, তখন 10টা কার্ড থাকতো। আর ইউরোপিয়ান কান্ট্রি বলতে স্পেশালি গ্রিস,
গ্রিস থেকে আসে এই ট্যারোটা। প্রথমে 10টা ট্যারো ছিল, আস্তে আস্তে যখন 12th সেঞ্চুরি থেকে যখন 16th সেঞ্চুরিতে আসলো, লোকে দেখলো যে এই ট্যারোর মধ্যে, এই 10টা কার্ডের মধ্যে অনেক এনার্জিস, অনেক রকম অকাল্টিজমের প্রপার্টিজ খুঁজে পেল। তখন আস্তে আস্তে ওটাকে আরো ডেভেলপ করা হলো। ডেভেলপ করতে করতে ওটা বেসিক্যালি 10টা কার্ড ছিল, 10টা থেকে এখন 78 খানা কার্ডস এখন চলেছে, যার মধ্যে ট্যারোতে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে মেজর আরকানা, একটা হচ্ছে মাইনর আরকানা। মেজর আরকানের যে কার্ডগুলো সেটা বেসিক্যালি তোমার ফেটে যেটা লেখা আছে, যেটা মানে পাথরে লেখা হলে না, পাথরে লেখা আছে আমার ফেট এটাই হবে। তো মেজর আরকানে যখন আমি ড্র করবো কার্ডসে, তোমার ফেটে যেটা লেখা আছে সেটা কিন্তু ওরা গাইডেন্স করে বলে দেবে যে এটা হবে, এটা লিখিত। তারপর আছে মাইনর আরকানা। মাইনর আরকানাতে 56 খানা কার্ড রয়েছে, যার মধ্যে কোড কার্ড রয়েছে, স্যুট রয়েছে। তো মাইনর আরকানা বেসিক্যালি তোমার ডেইলি সিচুয়েশন, ডেইলি লাইফে কি ঘটনা ঘটে চলছে বা কি ঘটতে পারে, হ্যাঁ, তো ওই সিচুয়েশনের ব্যাপারে তোমাকে একটা পুরো কমপ্লিট একটা ওপিনিয়ন দেবে, একটা ইনফরমেশন দেবে, গাইডলাইন দেবে। মেজর আরকানা যেরকম চেঞ্জ হয় না, কিন্তু মাইনর আরকানা কিন্তু চেঞ্জ করতে পারি উইথ আর এবিলিটি। যদি মাইনর আরকানা কার্ডে যদি সাপোজিং 2 অফ পেন্টিকলস আসলো, 2 অফ পেন্টিকলস মানে আমি বললাম তোমার এখন হয়তো এই সময়টা একটা ইমব্যালেন্স চলছে, তো তোমাকে আমি বলে দিলাম যে তোমার কিন্তু এখন কিন্তু ইমব্যালেন্স চলছে, তোমাকে কিন্তু এই জিনিসটাকে এরকম ভাবে করলে তোমার ব্যালেন্স আসবে। ট্যারো কি করে, একটা ইনফর্মড একটা ডিসিশন মেকিং করতে সাহায্য করে লাইফস্টাইলে। তো ট্যারোটা আস্তে 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 অকাল্ট একটা ডেফিনেশনের ইয়েতে পরিণত হয়। তো এখন বেসিক্যালি ট্যারোর মাধ্যমে মানুষের লাইফস্টাইলে অনেক চেঞ্জেস হয়েছে। শুধু ট্যারো জাস্ট শুধু কিন্তু প্রেডিকশন করে না, ট্যারো বেসিক্যালি আমাদের ডেইলি লাইফের একটা গাইডেন্স তোমাকে করতে সাহায্য করবে, প্লাস কোনো একটা প্রবলেম হচ্ছে বা কিছু একটা ঘটনা যদি ঘটতে পারে, সেটা একটা কোনো ইনফরমেশন দিয়ে দেবে। তোমাকে বলবে না এটা করলে কিন্তু এই জিনিসটা হতে পারে, এই প্রবলেমস প্রোজ এন্ড কনস হতে পারে, ইটস বেটার কি তুমি এটা যদি করো, ইট বি বেটার ফর ইউ। তো ট্যারো একটা পুরো গাইডলাইন তোমাকে দিয়ে দেবে সো দ্যাট ইউ ডোন্ট গেট ইনটু ডেঞ্জার, বুঝতে পারো? এবার ট্যারোর দ্বারা এখন আমাদের এখানে বেসিক্যালি অ্যাপার্ট ফ্রম ট্যারো রিডিং, ট্যারো কোর্সটা আমরা শেখাই, সাথে সাথে স্পেল ম্যাজিকও হয় ট্যারোর সাথে। যেরকম ট্যারোতে কিছু কিছু সিম্বলস রয়েছে, কালার্স রয়েছে, ট্যারোর কিছু কিছু ক্যারেক্টার্স রয়েছে যেটা ডিপিক্ট করে একটা মানুষের লাইফের সাথে। তো যেরকম আমি স্পেলের কথা বলছি, সাপোজিং কোনো একটা লাভ স্পেল কারোর দরকার, রিলেশনশিপ হচ্ছে না, তখন আমরা ওই ট্যারো কার্ডের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম লাভার্স কার্ড, আমি লাভার্স কার্ড নেব, তার সাথে সাথে আরো সাপোর্টিং কিছু কিছু কার্ডস আছে যেটা আমি এখন বলতে পারবো না, আছে কিছু সাপোর্টিং কার্ডস, যেটার দ্বারা তার সাথে আমরা হার্বস, অয়েলস অ্যান্ড ক্যান্ডেলস দিয়ে আমাদের পুরো আমরা একটা স্পেল রিচুয়াল করি, যেটা মানুষের অনেক হিলিং হয়, তাদের লাভ রিলেশনশিপ ঠিক হয়ে গেছে, সম্পর্ক অনেক ভালো হয়েছে, অনেকে যাদের বিয়ে হচ্ছিল না, বাধা আসছিল, ব্লকেজেস, সেই ব্লকেজেসও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যায় ট্যারো বেসিক্যালি আমাদের এখন ডেইলি লাইফে প্রচন্ড হেল্প করছে, আর জিনিসটা এখন অনেক পপুলার হয়ে গেছে। মানে তুমি শুধু প্রেডিকশনই নিলে না, তুমি প্রপার ট্রিটমেন্টটাও নিলে, যে শুধু প্রেডিকশন করে তুমি ট্রিটমেন্টটাও নিলে যে কি হয় একদম। মানে আমাদের কাছে আসলে আমাদের একটা প্যাকেজ হয় এবং সেখানে তার মধ্যে ট্যারো থাকবে, ট্যারো করার পরে তার কি প্রবলেম সেটা কি করে সলভ করবে, রেমেডিজ, হিলিং সব থাকবে এই প্যাকেজের মধ্যে। আমি অফ ক্যামেরা যেটা বলছিলাম, দিদির সাথে কথা হচ্ছিল, আমি বলছি আমি ট্যারো কার্ড বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করো। প্রথমত শুধুমাত্র কার্ডের মাধ্যমে কি করে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে? সো বিশ্বাস করাটা হচ্ছে যার যার নিজের ব্যাপারে। একটা তো এখন মানুষের মধ্যে মানুষ বিজ্ঞান মানে মনস্ত মানুষ হয়ে গেছে, বিজ্ঞানের বাইরে কিছু বোঝে না। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, যেরকম বিজ্ঞানে রয়েছে আমাদের 5টা সেন্স অর্গানস রয়েছে, কিন্তু স্পিরিচুয়ালি দেখা যায় যে আমাদের বিয়ন্ড 5 সেন্স অর্গানেরও আমাদের আরো সেন্সরি অর্গানস রয়েছে, যেটা হচ্ছে আমাদের সাইকিক সেন্স। সেই সাইকিক সেন্সটি যখন অনেকটা পাওয়ারফুল থাকে, তার মধ্যে আমাদের ব্রেন ওয়্যার, আমি বলছি যদি আমি আমাদের ব্রেনের যদি আমি ডিটেকশন দিই সাইন্টিফিক্যালি, ওটার মধ্যে ভাগাভাগি থাকে, যেরকম হচ্ছে গামা, আলফা, বিটা, থিটা, ঠিক আছে? এটা হচ্ছে নানান রকম ব্রেন ওয়্যার প্রোগ্রাম করা হয় ইন সাইকিক লেভেলে। ওই লেভেলে কি হয়, যেরকম আমি বলছি, যেরকম গামাতে কি হয়, যখন গামার যে
সেকশন অফ ব্রেনটা যখন আমরা মেডিটেশন করি বা যখন আমরা এই হায়ার কনসিয়াসে যখন আমরা পা দিই, তখন ওই গামা ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হতে থাকে। গামা যতটা অ্যাক্টিভেটেড হবে তত আমার স্পিরিচুয়াল লেভেলটা অনেকটা হাই হবে। প্লাস আমি অনেক কিছু যেটা নর্মাল চোখ দিয়ে দেখতে পাবো না, নর্মাল কানে শুনতে পাবো না, সেটা বেসিক্যালি হেল্প করে ওই লেভেলে। ঠিক আছে, তো এরকম নানান রকম রয়েছে, এটা সারাদিন চলে যাবে। এটা ইটস আ হিউজ স্টাডি, অ্যাকচুয়ালি ইট ইজ সায়েন্টিফিক। হ্যাঁ, তো আপনি যে প্রশ্নটা করলেন যে আমি কিভাবে এটা বিশ্বাস করব, ট্যারোটা হয় কি, ট্যারোটা বেসিক্যালি সবকিছুতে এনার্জি প্রথমত। ঠিক আছে, আপনি যে কথা বলছেন, আমি কথা বলছি, এটা কিন্তু একটা এনার্জি, এটা মানে তো আপনি যখন বসে আছেন, আপনার যেটা প্রশ্ন যেটা হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু অ্যাজ আ ফর্ম অফ এনার্জি আসছে। আমি আপনার এনার্জিটাকে আমি অ্যাবজর্ব করলাম, অ্যানালাইজ করলাম, এবার আমি আমার এনার্জির সাথে হায়ার যে পাওয়ার রয়েছে তার সাথে আমি অ্যাটিউন করলাম আপনার প্রশ্নটাকে নিয়ে, সেই হায়ার পাওয়ারের হেল্প নিয়ে, ওই এনার্জি নিয়ে আমার কাজ যেটা থাকে, সেই হায়ার পাওয়ারই আমাকে সেই অ্যাকচুয়াল যে প্রশ্ন, আপনার প্রশ্নে কোন কার্ডটা সঠিক, সেটা আমাকে আমার হায়ার পাওয়ার আমাকে হেল্প করে দেবে যে এটার জন্য এই কার্ডটা। সো দ্যাট ইজ আ রিজন। এইভাবে আমাদের প্রোগ্রাম থাকে, এইভাবে আমরা মেসেজটা পাই। এটা আমাদের বেসিক্যালি যারা সাইকিক পাওয়ার যাদের থাকে, তাদের সাটল যে সাইকিক লেভেলে থাকে, সাটল এনার্জিসটা আমরা পড়তে পারি। সেই সাটল এনার্জিস হচ্ছে নানান রকম কনভার্ট করে, যে এই যেরকম ফ্ল্যাশে আসে, আচ্ছা এটা এই বলছে, কমিউনিকেশন আমাদের কাছে আসে যে আছে এটা কিন্তু এই র্যান্ডমলি কোনো কার্ড তোলা হলো, আমি আমার ইচ্ছা হলো এই কার্ডটা তুললাম, এটা কিন্তু ওটা আমি করি না, আমরা কেউই করি না যারা অ্যাকচুয়াল যারা সাইকিক যারা থাকে। কারণ আমি বেসিক্যালি সাইকিক লেভেলে আমি এটা করি, ট্যারোটা করি, কোনো মুখস্থ বিদ্যা নেই এখানে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট অলসো, কমপ্লিটলি ইনটিউটিভ আর সাইকিক হেল্পে আমি কার্ডটা তুলি। আপনার প্রশ্নর अगेंस्ट আমি কি কোন কার্ডটা তুলবো, আমাকে হায়ার পাওয়ারই আমাকে গাইড করে দেবে যে আপনার জন্য কোন কার্ডটা রয়েছে। কার্ডের কি কোনো সিম্বল থাকে নাকি? প্রত্যেকটা কার্ডে সিম্বল থাকে, প্রত্যেকটা কার্ডে ক্যারেক্টারস থাকে। যে ট্যারো কার্ডে যে সিম্বলগুলো আছে, মানে সিম্বলগুলো তোমরা বোঝো কি করে যে এই জিনিসটা এটাই? ওকে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যাতে সিম্পলিফাই হয়ে যায় বুঝতে। সাপোজিং কারোর সমস্যা রয়েছে একটা ডিসিশন মেকিং করতে, তার সামনে রয়েছে বিজনেস করবে কি করবে না, বিজনেসে এই ইনভেস্টমেন্টটা করা উচিত হবে কি হবে না, সে কনফিউজড রয়েছে, মানে এই শেয়ারটা কিনবে কি কিনবে না। হ্যাঁ, তো তখন ওই সময় তার ডিসিশন মেকিং করতে একটু অসুবিধা হচ্ছে, তখন ট্যারো হেল্প করে। তখন সাপোজিং ট্যারো ড্র করতে গিয়ে দেখালো এই ফুল কার্ডটা এসছে, এখানে দেখা যায় ফুল কার্ডে কি দেখাচ্ছে, একটা ছেলে, সে বিন্দাস এগোতে চলছে, হাঁটছে। হ্যাঁ, সে কাঁধে একটা পটলি ঝুলিয়ে, লাল রঙের পটলি, আর যাচ্ছে, একটা সামনে একটা কুকুর রয়েছে, সূর্য দেখা যাচ্ছে, চাঁদও দেখা যাচ্ছে। সে কাপড় পরেছে হচ্ছে প্রিন্টেড, কালারফুল। এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে এই কার্ডের মধ্যে, ইচ এন্ড এলিমেন্ট একটা করে মেসেজ দিচ্ছে। যেরকম এবার আপনি বলছেন যে ইনভেস্টমেন্টের ব্যাপারে বা বিজনেসের এটা উচিত হবে কিনা, টাকাটা দেওয়া উচিত হবে কিনা, এই কার্ডটা যখন আসে তখন এটা বলা হয় যে আপনি করুন, আপনাকে লিপ অফ ফেথ নিতেই হবে। বিজনেসে কি হবে কি হবে না সেটা পরে না, আপনি এই স্টেপটা নিন। আপনাকে স্টেপটা যদি আপনি নেন তাহলে আপনার জন্য এটা পজিটিভ হবে, কারণ এখানে আপনার সাপোর্ট রয়েছে, সান মুন দুজনের সাপোর্ট রয়েছে। আপনি আপনার এনার্জিটা খুব স্ট্রং রয়েছে, কারণ এখানে কালার্স অফ যে ক্লোদিং পরে আছে সেটা দেখাচ্ছে, ডিপিক্ট করছে যে আপনি খুব ভাইব্রেন্ট, আপনি খুব মনের দিক দিয়ে আপনি খুব ভাইব্রেন্ট। আপনি সেই রিস্ক নেওয়ার আপনার ক্ষমতা রয়েছে, এরকম না যে আপনি রিস্ক নিয়ে যদি আপনি ডুবে যান যে আপনি উঠতে পারবেন না, আপনি সেটা ফেস করতে পারবেন। আপনার সিচুয়েশন এমন ভাবে আপনাকে ঠিকই উঠিয়ে দেবে, সাপোর্ট আপনি পেয়ে যাবেন। সেরকম ধরে নানান রকম যে এলিমেন্টস রয়েছে, তার সাথে খুব এখানে একটা ডগ দেখা যাচ্ছে। সে ডগ কি বলছে যে তুমি যাও, কিন্তু পাটা আস্তে আস্তে ফেলো। ও কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছে যে অত বেশি হাড়বাড়ি করো না, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে চলো, কিন্তু লিপ অফ ফেথটাও নাও। তুমি যদি না নাও তুমি তো বুঝতে পারবে না যে এটা করলে কি আমার ঠিক হতো কি খারাপ হতো।
ঠিক আছে। আর বলছে মিনিমাম নলেজ নিয়ে বেরো, কোনো ব্যাপার না, কোকলিটার লাইনে ছোট রয়েছে, মিনিমাম। মিনিমাম নিয়েই বেরো, মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়েই করে দেখো, বাট ইউ হ্যাভ টু টেক আ লিপ অফ ফেথ। মানে তোমার যে কারেজটা দরকার ছিল সেটা তোমাকে ট্যারোটা দিচ্ছে, বুস্ট করছে। আর এই পিছনে যে কিভাবে করবে আমি একটা সেটা- প্রশ্ন করবো, যেমন এই পিছনে যে মাউন্টেন আছে এটা কি ডিপিক্ট করে? এটা মাউন্টেনটা ডিপিক্ট করে যে তোমার কিন্তু লাইফে সাপোর্ট রয়েছে, তোমার যে গোল রয়েছে সেই গোলটা কিন্তু তোমাকে প্রসপেক্টের দিকেই নিয়ে যাবে। ইউ জাস্ট হ্যাভ টু টেক আ ডিসিশন। তোমাকে অনেক সময় হয় কি ডিসিশন নিতে আমরা জি, ভয় মানে পাই, কি নেবো যদি কিছু হয়, Delusion-এ ভোগে। ডিলিউশনে ভোগে। এখানে পাহাড়টা কি বলছে, হিলস সবসময় ওপরের দিকে তোলে, স্ট্যাগনেন্ট। স্ট্যাগনেন্সিও থাকে, মানে ওপরের দিকে তোলে। একটা মাউন্টেন্স মানে কি, মাউন্টেন তোমাকে আপলিফট আপে করে, চলবে। তার মানে তোমার গোলটা দেখা যে তোমার পজিটিভ হবে, তোমার সাকসেস হবে, কিন্তু তোমাকে সেই লিপ অফ ফেথটা নিতে হবে, এবং তোমার slowly এগোতে হবে। স্লোলি করতে হবে। তোমার ইনস্টিংক্ট, তোমার নিজের ইনার ভয়েসকে তুমি শোনো, তোমার গাট ফিলিং তোমাকে কি বলছে শোনো, তাকে শুনে তুমি এগিয়ে যাও। ট্যারো কার্ড কিভাবে সাইকিক অ্যাবিলিটি বা তো বেসিক্যালি আমি যেরকম আগে আমি বলেছিলাম, যারা উইচেস যারা হয় বা যারা এই ডিভিনেশনস যারা করে, তাদের এমনিতেই সাইকিক পাওয়ারটা অনেকটাই হাই লেভেলে থাকে। কারণ আপনি দেখছেন যে ট্যারোতে নানান রকম সিম্বলস রয়েছে, কালার্স রয়েছে, এলিমেন্টস রয়েছে, অনেকে থাকে মুখস্থ করে মানে মুখস্থ বিদ্যা চালিয়ে দেয়। read করতে চাই, কিন্তু অনেক সময় মুখস্থ বিদ্যাতে কিন্তু আমরা অনেক ভুলভ্রান্তি বলে দিই। হ্যাঁ। আমি কিন্তু বেসিক্যালি মুখস্থ চলে না, আমার বেসিক্যালি সাইকিক যারা যারা বেসিক্যালি উইচ যারা ইয়ে করে, তারা সাইকিক এবিলিটিতেই চলে। ইনটিউশন যেটা হয়, ইনটিউশন দিয়ে আমরা কার্ডটাকে ড্র করি। ইনটিউশন আর সাইকিক এবিলিটি আমরা কিভাবে আমরা অ্যাক্টিভেট করবো, কিভাবে হাইড করবো, সেটার জন্য নানান রকম আমাদের প্রসিডিওর থাকে, যেরকম আমরা মেডিটেশন করি, আমরা চান্টিং করি, হ্যাঁ, থার্ড আই চক্রটাকে অ্যাক্টিভেট করি। আমাদের সব চক্রাস বডিতে অ্যালাইন থাকে। যদি আমার অ্যালাইনমেন্ট থাকবে, আমার হায়ার পাওয়ার কনসিয়াসনেসটা অনেকটা হাইয়ের দিকে থাকবে। যখন আমার অফকোর্স যখন আমার সাইকিক রিলিজন হাই থাকবে, তখন আমার প্রেডিকশন, আমি অ্যাটিউনমেন্ট অনেকটা হাই থাকবে, অ্যান্ড আমি লোককে অনেকটা হেল্প করতে পারবো উইথ কারেক্ট প্রেডিকশন দিয়ে, কারেক্ট ফিলিং দিয়ে। তার জন্য তোমাকে একজন সঠিক ম্যাজিশিয়ানের কাছে যেতে হবে, যে তোমার ট্যারোটা ঠিকঠাক রিড করে। দিদি ট্যারো কার্ড তো মোটামুটি বুঝলাম। ট্যারো কার্ডের পাশে যে রয়েছে স্টুডেন্ট মধ্যে কিছু সিম্বল, এটা কি? এগুলো হচ্ছে রুনস বলা হয়। আচ্ছা। সো এগুলো পাথর, বেসিক্যালি এটা পাথর না, পাথরেও করা হয়। আচ্ছা। তো এটা বেসিক্যালি ব্ল্যাক অবসিডিয়ান। এই যে ক্রিস্টালস গুলো দেখছেন, এগুলো হচ্ছে ব্ল্যাক, এগুলো ক্রিস্টাল ব্ল্যাক অবসিডিয়ানে এগুলো এনগ্রেভ করা আছে। রুনস হচ্ছে বেসিক্যালি এক ধরনের ডিভিনেশন, যেরকম ট্যারো হচ্ছে একটা ডিভিনেশন, রুন হচ্ছে এক রকমের ডিভিনেশন। সিমিলার কাইন্ড, যেরকম আমাদের ট্যারোতে যেরকম আমি বললাম ক্যারেক্টার্স রয়েছে, কালার্স রয়েছে, সিম্বলস রয়েছে, যেখান থেকে ডিপিকশন দিচ্ছে যে এটা কি ইনফরমেশন দিতে চাইছে বা কি মেসেজ। সিমিলারলি রুনসে যে নানা রকম সিম্বল রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা সিম্বল এক সবকটা কিন্তু আলাদা আলাদা সিম্বল রয়েছে। এই সিম্বল থেকে আমরা প্রেডিকশন করতে পারি যে তার লাইফ প্রেডিকশন বা তার ডিসিশন মেকিং প্রেডিকশন সিমিলার কাইন্ড। রুনসটা আসে হচ্ছে ইয়ে থেকে, ভাইকিংসের এরা থেকে, নর্স মাইথোলজি থেকে। তো ওইখান থেকে রুনসটা চলে এসছে। সে সিমিলার ভাবে তখন ওই সময়তেও আগেকার দিনে কি হতো, যেরকম ওয়ার্স হতো বা কোনো রকম যুদ্ধ হতো, তখন ওই সময় রুনসে মেসেজ পাওয়া যায় যে তাকে কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে এই টেরিটরিটাকে উইন করা যাবে, সেই রুনসের মাধ্যমে প্রেডিকশন নেওয়া হতো। তো রুনসও এক ধরনের ডিভিনেশন করতে গেলে। রূপম, হিলিং কিভাবে করা হয় বা টুলস যেগুলো আছে একটু যদি দেখাও, মানে আচ্ছা। অ্যাকচুয়ালি কিভাবে করবো। আমি প্রথমে বলি, হিলিং করা হয় বেসিক যেভাবে বেসিকলি করা হয় সেটা দেখো, আমরা আমাদের দেবদেবীর হাতের পশ্চার দেখি এইভাবে, বর ও অভয়। আচ্ছা। তো এইভাবে কিন্তু এটা কিন্তু হিলিং এর একটা পশ্চার। কি হয়, এইভাবে যখন আমরা হাতটাকে নিই, আর এটা আমাদের হচ্ছে রিসিভিং হ্যান্ড, এনার্জি কিন্তু ইউনিভার্স থেকে এই হাতে ফ্লো হচ্ছে, রিসিভিং হ্যান্ড। এটা পুরো ঘুরে এসে এটা ফ্লো করছে এই হাতে, যে আশীর্বাদ করছে, এখান থেকে এনার্জি ফ্লো করছে। তো এটা বেসিক একটা তোমার টেকনিক। এবার একে আরো কি করে অ্যাম্প্লিফাই করা হয়েছে, মানে ধরো তুমি যখন সূর্যের আলো তো আমরা দেখতে পাচ্ছি, ওকে যখন মানে লেজারের মতো ইউজ করা হয়, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোথাও ধরে ওটা আলো জ্বলে যায়, সেম ওয়েতে আমরা ইউজ করি হিলিং এর এনার্জিটাকে। এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজের একটা বন্ড, এবং এটা আমাদের
রোজ কোয়ার্টজ। এটা রিসিভিং হ্যান্ডে ধরতে হয়, এটা যে হাতে ফ্লো করছে এনার্জি সে হাতে নিতে হয়। তো এনার্জি এই রোজ কোয়ার্টজে এসে ফ্লো করে এই যে পেনটা দেখছো বা ওয়ান্ডটা দেখছো, এখান থেকে এই পিন পয়েন্ট থেকে ফ্লো হচ্ছে পেশেন্টের শরীরে। মানে ধরো কোনো পেশেন্টের চক্রতে প্রবলেম, তো আমি এনার্জিকে টেনে বার করছি মানে, এবং আমাকে সল্ট ওয়াটারটাকে ডিজলভ করতে হয়। সল্ট ওয়াটার হচ্ছে ওটাকে বলা হয় বায়োপ্লাজমিক ওয়েস্ট, মানে সল্ট ওয়াটারে যত নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইম্প্যাক্টস গুলো ওর মধ্যে ডিজলভ হয়ে যায়। এই জন্য পৃথিবীতে 3 ভাগ নুন জল আর ভাগ স্থল। তো এইভাবে আমরা নেগেটিভিটি গুলো বার করছি। এটা হচ্ছে টুলস। এবং এই মেরকাবাও আছে, এটা দিয়েও হিলিং করা হয় বিভিন্ন ওয়েতে, বিভিন্ন চক্র থেকে এনার্জি বার করা হয়, ইউনিভার্স থেকে এনার্জি ফ্লো করিয়ে পেশেন্টের শরীরে দেওয়া হয়। মেরকাবার আক্ষরিক ওয়ার্ড হচ্ছে তোমার চ্যারিট অফ গড। মাইন্ড বডি সোলকে এটা হিল করে। এবং দেখো এই চারদিকে স্টারের যে ব্যাপারটা আছে, এনার্জি একটাই, এর ম্যানিফেস্টেশন গুলো এরকম আলাদা আলাদা। সাইমultaneously আমাদের বিকারের এরকম টুলস আছে, সেটা সৌরভ বলবে। দেখো হ্যাঁ, যেরকম ও হিলিং এর কথা বললো, আমাদের উইকা তো অনেক হিলিং টুলস ব্যবহার করা হয়। যেমন আমাদের ওয়ান্ড রয়েছে, আথাম রয়েছে, কোল্ড ড্রিন রয়েছে, সিঙ্গিং বোলস রয়েছে, সাউন্ড হিলিং হয়, সিঙ্গিং বোল দিয়ে আমাদের সাউন্ড হিলিং রয়েছে। এছাড়া আমাদের কোল্ড ড্রেনে নাম লিখে হয় বা অনেক রকম প্রসেস আছে, সেগুলো তো সব তো আর ওভাবে বলা সম্ভব নয়। তো সেই বে লিফে হয়, ক্যাম্পফারে, যেমন আমাদের উইকাতে ক্যাম্পফারের প্রয়োগ খুব বেশি রয়েছে। আর এই যে ওয়ান্ড বল বা আথাম বল, ওটা হচ্ছে আমাদের উইচদের যে হ্যান্ড থাকে এর এটা রেপ্লিকা হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? কারণ আমরা ডাইরেক্ট কাউকে টাচ করি না, তো যাদের টাচ ডাইরেক্ট না করতে হয় তাই জন্য ওই টুলস গুলো আমাদের ব্যবহার করা হয়। রূপক, আমি ভাবছিলাম তন্ত্র সাধনা করবো, সেখানে গিয়ে দেখলাম অনেক চক্র রয়েছে, মানে অনেক রয়েছে, এই দাড়ি রাখো বা মালা করো, হ্যাঁ আছে। তো তোমরাও কাইন্ড অফ, আমি যদি বলতে চাই, তান্ত্রিক আর উইকা মানে উইচক্রাফট কাইন্ড অফ সিমিলার। তো আমি যদি শিখতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমাদের ক্লাসেস শুরু হয়ে গেছে, সেশন হচ্ছে। তো যেরকম বেসিক অফ উইকা আছে, অ্যাডভান্স উইকা আছে। তো তুমি ডেফিনেটলি জয়েন করতে পারো, এটা আরো বলবে সৌরভ। আমাদের উইকা ক্লাস চালু হয়ে গেছে এই মাস থেকে, তো আমরা স্টুডেন্টও নিচ্ছি। এখানে তোমার উইকা যেমন শেখানো হবে, বেসিক থাকবে, অ্যাডভান্স থাকবে। এছাড়া আমাদের এখানে হিলিং করা হবে, সাউন্ড হিলিং থাকবে, ক্রিস্টাল হিলিং থাকবে। এছাড়া এখানে ডিভিনেশন থাকবে, প্রেডিকশন থাকবে, ট্যারো রিডিং এর জন্য উৎসাহ রয়েছে। তো এগুলো থাকবে আমাদের। মানে তিনটে জিনিস তুমি তিনজনই থাকবে, এবং তিনটে জিনিস তুমি এক জায়গায় পাবে, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না। এমন না যে তুমি এখানে প্রেডিকশন নিলে বাইরে কোথাও দৌড়াচ্ছ, সেখানে গিয়ে হিলিং নিলে, সেরকম কিছু নেই। একই জায়গার মধ্যে তোমার সবকিছু হয়ে যাবে কমপ্লিট। তো আমরা যেটা বলছিলাম যে আমরা ট্যারো থাকছে, রুনস থাকছে, এগুলো ডিভিনেশন থাকছে, রিডিং এর জন্য থাকছে, এবং এগুলো উৎসাহ আরো ভালো বলতে পারবে, কারণ ওইটা ওই করবে। তো অ্যাপার্ট ফ্রম ভিকার সাথে সাথে যেহেতু এগুলো এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড, যেরকম হিলিং, ভিকা, এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড, ট্যারো হচ্ছে কিন্তু সামহাউ ইন্টারলিঙ্কড। তো ট্যারো রিডিং ছাড়াও এখানে ট্যারোর ক্লাসও করানো হবে, যে কেউ যদি ট্যারো শিখতে যদি ইচ্ছুক, তাকে পুরো ট্যারোর যেরকম বেসিক ক্লাস একটা থাকবে, অ্যাডভান্স থাকবে, তার সাথে সাথে কেউ যদি ট্যারোর সাথে স্পেল কাস্টিং বা ট্যারো ম্যাজিক শিখতে চায়, সেটাও আমরা শেখাচ্ছি। আর এছাড়া তোমার বিকার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল হিলিং, ম্যাগনেটিক রিচুয়ালস, এগুলো। এছাড়া এগুলোর সাথে আমাদের ক্যান্ডেল লাইট ম্যাজিক, পোর্শন ম্যাজিক, ঠিক আছে, বিভিন্ন রকম স্পেলস, লাভ স্পেল, মানি স্পেল, যা যা যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, জিনিসটাই আমাদের এখানে। মানে তুমি একবার এখানে জয়েন করলে মানে তোমাকে বাইরে আর কোথাও যেতে হবে না। তোমার যদি কোনো ধরো প্রবলেম হলো লাইফে, আমরা সেটাকেও হিলিং করে ঠিক করব বা তোমাকে গাইড করব, এরকম না যে একদম এ টু জেড তুমি একই জায়গায় পাবে। আমাদের একদম। আরেকটা জিনিস বলতে পারি যে এগুলো শেখানোর সাথে সাথে আমরা সার্টিফিকেশনও আমরা প্রোভাইড একদম। করি। কোর্স শেষে আমরা সার্টিফিকেট দেবো, এবং আমাদের কভেনের নাম হচ্ছে সার্কেল অফ আইসিস। তো এই নামে আমাদের কভেন স্টার্ট হয়ে গেছে। আর তাছাড়া উইকা ক্লাসের সাথে সাথে আমরা প্যারানর্মাল ট্যুরগুলোও করছি, ঠিক আছে? যত হন্টেড প্লেসেস রয়েছে, যত হন্টেড স্পট রয়েছে কলকাতা এবং কলকাতার বাইরে, যেমন আমাদের ডিসেম্বরে রয়েছে ডাউহিলের ট্যুর রয়েছে, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। তো যারা যারা ইন্টারেস্টেড, হ্যাঁ, যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারে। এবং আমাদের কলকাতাতেও অনেক ট্যুর হবে, কলকাতায় যেগুলো রয়েছে কলকাতার বাইরেও হবে।
এবং যেগুলো নোন আননোন একদম, যেগুলো এমন, হ্যাঁ, যেমন তুমি যদি সেইভাবে দেখো, আমাদের কলকাতা থেকে কিন্তু ডাউহিলের উপর কোনো সেইভাবে হান্টিং ট্যুর করা হয়নি, সেইভাবে হান্টিং ট্যুর সেভাবে বাইরে হয়, বাইরেও হয়নি। বুঝতে যাচ্ছে ভূত ঠিক খোঁজে না, ওই এক্সপিরিয়েন্সটা করা, ফিলটা করা, যে এখানে কেন এনার্জি চেঞ্জেসটা আছে। কোনো নেগেটিভ জায়গায় গেলে তুমি চেঞ্জটা অটোমেটিক বুঝতে পারো, কারণ ওখানে হয়তো তোমার এনভায়রনমেন্ট, তোমার কি বলে, তোমার টেম্পারেচার ফল করে বা হয়তো আপ হয়ে যাবে, তো এই মানে হটস্পট কোল্ড স্পট বলে থাকে এই জায়গাগুলো, তুমি ও গেলেই বুঝতে পারবে যে উপস্থিতি কোথায় আছে কোথায় নেই। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে 5 ডাইমেনশন বলে, তো তুমি ওখানেও আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারবে। আর তাছাড়া আমরা বলি শুধু ভূত খুঁজতে যাই না, ভূতটা তো প্রেজেন্সটা আমরা ডেফিনেটলি বুঝতে পারি। একদম। তাছাড়া যখন আমরা চান্টিং করি, যখন আমরা হিলিং করি, তখন অনেক সময় ওই এন্টিটিসরা ফ্রিড হয়, কারণ ওরা অনেকে আটকে থাকে, অনেক জন্মান্তর ধরে, যুগ যুগ ধরে আটকে থাকে অনেক সোলস। তো যখন আমরা চান্টিংটা করি, যখন অনেকটা ক্লিয়ারেন্স হয়, ওদেরও অনেকটা মুক্তি পায়। আর আমাদের যে ট্যুর গুলো হবে, এটা নট অনলি ট্যুর যে শুধুমাত্র আমরা হান্টিং ট্যুরে যাচ্ছি তা নয়, এখানে যারা যারা আমাদের সাথে যাবে তাদের কমপ্লিট প্রোটেকশন আমাদের থাকবে, প্রত্যেকদিন ট্যুরের পরে হিলিং থাকবে, ক্লেনজিং সেশন থাকবে, সব থাকবে, পুরো দায়িত্বই আমাদের থাকবে। এবং প্রোটেকশনের জিনিসও একদম। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। একদম। নেক্সট আমি একটা রিকোয়েস্ট করেছি তোমাদের, রিচুয়াল তোমাদের যে আজকে লাইভ দেখাও। তো নেক্সট এপিসোড আমরা লাইভ নিয়ে আসবো রিচুয়াল নিয়ে, খুব তাড়াতাড়ি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। ওহে কি করিলে বলো পাইব তোমার